তো সেরকমভাবে আমাদের এরকমভাবে কিছু থিসিস অ্যান্টিথিসিস গড়ে উঠবে, তার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে সিনথেসিসে। হ্যাঁ, সেটাই আমাদের লক্ষ্য হবে ডেমোক্রেসি ওয়ার্ল্ডের। এবং আমার মনে হয়েছে যে আমাদের যে গণতন্ত্র বলে যেটা বলা হচ্ছে ভারতবর্ষে, আমি মনে করি গণতন্ত্র কখনই ছিল না, আজকেও নেই। গণতন্ত্রের যেটা ছিল সেটা হচ্ছে একটা মানে যেটা ছিল, সেই ধুক করছিল, যেটা এই আইসিইউতে প্রথম থেকেই চলে গেছিলো, প্রথম থেকেই আইসিইউতে চলে গেছিলো এটা। অর্থাৎ ব্রিটিশ গণতন্ত্র জিনিসটাকে আইসিইউতে ঢুকিয়ে চলে গেছিলো, এবং সেই আইসিইউটা পরবর্তীকালে মর্গে চলে গেছে। নির্বাচিত হলেন কে? নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি একদম প্রথম দিন থেকে তিনি তার যে অটোক্রেসি আমরা জানি, উই নো ইট ভেরি ওয়েল, অ্যান্ড উই ইলেক্টেড হিম, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, উই ইলেক্টেড হিম। বাইরের লোক এসে কেউ নির্বাচিত করেনি, পরপর জিতেছেন। অনেকে বলবেন এ তো খুব অন্যায়ভাবে চুরি করে জিতেছে, বলবেন অপোজিশনরা বলবেন ঠিক কথা, কিন্তু ক্ষমতার জায়গায় যখনই আসবেন তখন কি এক হবেন না। কারণ তখন নিজের একটা সুযোগ, ধান্দা যাকে বলে ধান্দা, সেটা থাকে, সব জায়গায় থাকে। এটা যেন সেই পরিস্থিতি নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, দেখো আমরা আত্মসমর্পণ করিনি। আর আজকে এই ডেমোক্রেসি ওয়ালের সামনে আমরা সেই সমস্ত মানুষকে নিয়ে দাঁড়িয়ে রয়েছি যারা কোনো অবস্থাতেই ফ্যাসিবাদের কাছে আত্মসমর্পণ করবেন না, যারা গণতন্ত্রের জন্য লড়াই করবেন। ফলে আজকে গণতন্ত্রের অন্য নাম হলো ডেমোক্রেসি ওয়াল। সব শুয়োপোকা প্রজাপতি হবে, এই উচ্চারণকে নিয়েই আমরা আমাদের গণতান্ত্রিক ওয়াল যাত্রা শুরু করবে, গণতন্ত্র পথ চলবে। অধ্যাপক শামসুল আলম আমাদের সঙ্গে আছেন, আরও অনেক ব্যক্তিত্ব রয়েছেন। অধ্যাপক শামসুল আলমকে দিয়েই আমরা এই গণতান্ত্রিক ওয়ালের উদ্বোধন করব। শামসুল দা, প্রথমে আপনাকে স্বাগতম। অসংখ্য ধন্যবাদ ডেমোক্রেসি ওয়ালকে। আজকে একটা নয়া দিগন্ত রচনা হচ্ছে, আমি এর জন্য মুগ্ধ, আমরা সবাই মুগ্ধ। ধন্যবাদ। আমাদের বহু প্রতীক্ষিত ডেমোক্রেসি ওয়াল উদ্বোধন হতে যাচ্ছে। শামসুল আলম রয়েছেন অধ্যাপক, গৌতম বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট সাংবাদিক, দুর্গাদাস মিদ্যা রয়েছেন কবি, জয়তী বন্দ্যোপাধ্যায় রয়েছেন, কৌশিক দাশগুপ্ত এই সময়ের একজন বিশিষ্ট তাত্ত্বিক রয়েছে। ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। গণতন্ত্র বোধহয় বারবার এরকম স্বপ্নের কথা বলে, সবাইকে নিয়ে হাত ধরে চলার কথা বলে। বাংলার এক কবি বলেছিলেন, এইগুলো ডিসকোর্সে আমাদের কেন আসেন আমরা জানি না, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে। আমরা ভলতেয়ারকে নিয়ে প্রচুর উদাহরণ দিই যে ম্যান ইজ বর্ন ফ্রি বাট সারাউন্ডেড বাই চেঞ্জ, কিন্তু আমরা বাংলার কবির কথা ভুলে যাই, আমার মন বাঁধার কথা ভুলে যাই, মনের চরম ব্যাপ্তির কথা ভুলে যাই। ফলে এটা একটা ইন্টারেস্টিং জায়গায় আমরা আছি, এবং এখানে এই সংগঠনের সঙ্গে যিনি গভীরভাবে জড়িয়ে আছেন জয়তীদি, তার সঙ্গে আমরা এখন কথা বলবো। আপনি প্লিজ। ডেমোক্রেসি, এক্ষুনি দুর্গাদা যেটা বলছিলেন, ডেমোক্রেসি শব্দটা শুনলেই যে একটা প্রবল একটা রাজনৈতিক এবং আন্দোলন করতে যাচ্ছি আমরা, এমনটাও আন্দোলন তো বটেই, আমাদের সবসময় আমাদের মনে দোলা লাগছে, নানা কিছুর অভিঘাত আসছে, এবং সেগুলোকে অনেক সময় আমরা সহ্য করে উঠতেও পাচ্ছি না, অসম্ভব কষ্ট পাচ্ছি, কিন্তু তারপরেও সেগুলোকে মেনে নিচ্ছি। সবচেয়ে সমস্যা যেটা দাঁড়াচ্ছে, আমি দেখেছি, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, প্রথমে ছিল একটা বড় বড় সোশ্যাল মিডিয়ার মধ্যে ওই কমেন্ট সেকশানে অনেককে, এখনও আছে সেগুলো, কি 1 টাকা 2 টাকার কমেন্ট বলে, তারা এসে নানান যত রকম কথা শব্দ হতে পারে, বাংলা ভাষায় যে এত রকম অশিষ্ট শব্দাবলী ছিল, যাই হোক সেটার একটা খুব সুন্দর চাষ হলো। তারপরে হোয়াটসঅ্যাপ, সেখান থেকে একটা ব্রেন ওয়াশ হলো। বর্তমানে পাড়ার মোড়ে মোড়ে, প্রতিটি পাড়ার বাজার, চায়ের দোকান, সেখানে একজন করে, এবং আমার খুবই মনে হচ্ছে যে এই একই রকম বিষয়টা, এবং তারা এসে দাঁড়িয়ে জানো বলে এই একটি সংবাদ পরিবেশন করে, এবং সেখানকার জনমতকে একটা দিকে দীর্ঘ, আমি এরকম দাঁড়িয়ে পড়েছি, দাঁড়িয়ে সেই আলোচনা শুনেছি। তো এই যে আলোচনাগুলো চলছে, এর ঠিক বিপ্রতীপে দাঁড়িয়ে খুব সাধারণ যেগুলো
একজন সাধারণ নাগরিকের, যে আমাদের ছোটোবেলা থেকে যে সমাজ আমরা দেখেছি, যে মনোভঙ্গি আমাদের ছিল, কোনো রাজনৈতিক কথার দরকার নেই। সেইখান থেকে খুব স্বাভাবিক প্রশ্ন যদি করি যে এইটা যে বলছেন এটা কি, কোনো যুক্তি নেই কিন্তু সেসব কথার, কোথাও কোনো যুক্তি পাওয়া যায় না। অথচ এই সাধারণ কথাগুলো তো আমরা এই ওয়ার্ল্ডটাকে সামনে রেখে বা পেছনে রেখে বলা যায়, আমরা এই আলোচনাগুলো চালিয়ে যেতে পারি। এবং সাহিত্য জগতেও তাই, অসংখ্য কিছু আমাদের লেখা আছে। আজকে আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে আমাদের বোধহয় আবার আলোচনা করার সময় এসেছে, এবং যেগুলো গণতন্ত্রের যেগুলো ভিত্তি, সেই সমস্ত কটাকে, পাসপোর্ট থেকে আরম্ভ করে জাতীয় সঙ্গীত পর্যন্ত, কোনো একটা দিকে যেন চলা হচ্ছে যে সেই জায়গাটাকে একটু দুর্বল করে দেওয়া হবে আগামী দিনে, এরকম একটা ইন্ডিকেশন মনে হচ্ছে। দরকার নেই আমার সেই রাজনৈতিক কী করতে যাওয়া হচ্ছে, আমার জাতীয় সঙ্গীত কবে, কীভাবে, কীভাবে এগুলো গৃহীত হয়েছিল আমাদের স্বাধীন ভারতেরও আগের যে সরকার, কাজেই নেতাজির হাত ধরে, এবং সেটা কিভাবে এসেছিল, এগুলো আলোচনার বিষয়। আমি কিছুই জানবো না, কিন্তু আরও তো সবাই জানেন, যারা জানেন তাদের কাছ থেকে যে জানে না তা সেই সবাই মিলে আলোচনায় অংশ নিই না। গণতান্ত্রিক ব্যাপার, বিশিষ্ট মানুষদের সবসময় হয়তো ডাকা হচ্ছে না, সাধারণ মানুষরা আসুক না, সবাই অংশগ্রহণ করুক। বিভিন্ন অনুষ্ঠান আমরা করি যেখানে সবাই, নানান রকম মানুষ, এমনকি একটা সেলাই স্কুলেও হতে পারে, কিন্তু আমাদের আলোচনা ওই কিছু দু একটা বিষয়কে আমরা নিশ্চয়ই, যদি সামনে আসে সেখানে ব্যক্তিগত স্তরে, যে এটা তুমি ভুল বুঝে বোঝোনি তো, এই ভুলটা কি, এটা কি তুমি আজ 10 বছর আগে জানতে এই কথাটা? এই এমন করে তোমাকে ভুল তখন বোঝানো হয়েছিল বলে আজকে বোঝানো হচ্ছে যে আমরা আসলে ভুল ইতিহাস জানতাম, আমরা আসলে ভুল কথা শুনেছিলাম। আজকে যারা যেটা বলছে সেটাই কি সত্য, না আগে যেটা আমরা আজন্মকালীন যে সমস্ত কথাগুলো, যে মূল্যবোধে বড় হয়েছি, সেইগুলো সত্য? এই প্রসঙ্গগুলো নিশ্চয়ই আলোচনার আমাদের দরকার থাকবে, এবং সেই জন্যই এই দেয়ালের তলায় আমাদের সবার আশা। আজকের ডেমোক্রেসি ওয়ার্ল্ড নিয়ে প্রথমে ভূমিকা থেকে পরবর্তীকালে 5 জনের বিশেষভাবে 4 জনে কি সুন্দরভাবে যে বললেন, বক্তব্য তুলে ধরলেন, তো অপূর্ব। এবং সর্বদিক থেকে তারা বলেছেন, তার সঙ্গে হয়তো আমার বা আমাদের অনেকের কিছু মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে একটা মতৈক্য গড়ে তুলতে হয়, মতপার্থক্যের মধ্য দিয়ে যেতে হয়, সেটা অর্থাৎ এটা হচ্ছে ডায়ালেকটিক্স। হ্যাঁ, ডায়ালেকটিক্স তাই বলে, অর্থাৎ থিসিস অ্যান্টিথিসিসের মধ্যে যেতে হয় সিনথিসিসে। তাই সেরকমভাবে আমাদের এরকমভাবে কিছু থিসিস অ্যান্টিথিসিস গড়ে উঠবে, তার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে সিনথিসিসে। হ্যাঁ, সেটাই আমাদের লক্ষ্য হবে এই ডেমোক্রেসি ওয়ার্ল্ডের। এবং আমার মনে হয়েছে যে আমাদের যে গণতন্ত্র বলে যেটা বলা হচ্ছে ভারতবর্ষে, আমি মনে করি গণতন্ত্র কখনই ছিল না, আজকেও নেই। গণতন্ত্রের যেটা ছিল সেটা হচ্ছে একটা মানে যেটা ছিল, সেই ধুক করছিল, যেটা এই আইসিইউতে প্রথম থেকেই আইসিইউতে চলে গেছিলো এটা। অর্থাৎ ব্রিটিশ গণতন্ত্র জিনিসটাকে আইসিইউতে ঢুকিয়ে চলে গেছিলো, এবং সেই আইসিইউটা পরবর্তীকালে মর্গে চলে গেছে। অর্থাৎ যেটা বর্তমানে যে মোদি আমলের যেটা ফ্যাসিস্ট আমল, সেটা মর্গে চলে গেছে, আইসিইউ থেকে মর্গে। নেভার ওয়াজ দেন ইন ডেমোক্রেসি ইন ইন্ডিয়া, নেভার। আমি মনে করি, আমি রাষ্ট্রবিজ্ঞানের চিন্তাবিদ হিসেবে বলছি, যে আমি অনেক অধ্যয়ন করে দেখেছি, গভীরভাবে চলে দেখেছি। আমি লয়ের একজন বড় গবেষক হিসেবে, বলবো না, একজন সামান্য গবেষক হিসেবে বলছি, যে সেখানে দেখেছি যে ব্রিটিশের পুরোটাই আমাদের উপর চাপিয়ে দেওয়া আছে, শুধু হোয়াইট ওয়াশ করে, একদম টোটালি। আজকে যারা গণতন্ত্র করছে, তারা কিন্তু গণতন্ত্র বলে কিছুই জানেই না গণতন্ত্রটা কী। গণতন্ত্র অ্যাকচুয়ালি যেটা থাকতে পারে, সেটা হচ্ছে একমাত্র সোশ্যালিস্ট কান্ট্রিতে থাকতে পারে, বুর্জোয়া ডেমোক্রেসির প্রথম দিকে থাকতে পারে, অল্প কিছু বছর থাকতে পারে, তারপর আর থাকে না, তারপর সেটা ফ্যাসিজমে চলে যায়, ডিক্টেটরশিপে চলে যায়। অ্যাকচুয়ালি সেই অর্থে আমাদের ইন্ডিয়াতে কোনো ডেমোক্রেসি ছিল না। 1935 সালে যেটা ছিল সেটা একদম টোটালি একটা ডিক্টেটরশিপ ছিল, ভাইসরয়ের ডিক্টেটরশিপ ছিল, এবং সেই সংবিধানটাকেই আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো। আম্বেদকরজি ছিলেন বলে, বাবা সাহেব আম্বেদকর ছিলেন বলে কিছুটা সংস্কার হয়েছে, হোয়াইট ওয়াশটাকে একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে কিছু উপাদান তিনি দিয়ে দিয়েছেন, 3-4টি উপাদান মাত্র। আর আমি মনে করি যে 99% হচ্ছে আমাদের এখানে ঘোড়া জল।
থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন, এটাও একটা প্রতিরোধেরই গল্প। কেননা মানুষ সেই সৌন্দর্য চায় যেখানে কোনো শাসক যেন আমার ব্যক্তিগত স্পেসে না ঢুকে পড়ে। আর আজকে শাসক কে কী খাবে, কে কোনভাবে ধর্মাচরণ করবে, সেটাকে আজকে তার অন্যতম জায়গা করে নিয়েছে। শহর জুড়ে মানুষের চিকিৎসার কোনো থেরাপি নেই, ক্ষুধার বিরুদ্ধে কোনো থেরাপি নেই, ডিম থেরাপি আছে, আবার দুর্নীতিগ্রস্তরা বুক ফুলিয়ে ঘুরেও বেড়াচ্ছে। এ এক অদ্ভুত গণতন্ত্রের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, যে গণতন্ত্র প্রচুর প্রশ্ন করতে চায় অথচ উত্তর নেই। আর এই উত্তরহীনতার জায়গা থেকেই যে সাংবাদিক বারবার কখনো ইউটিউবে, কখনো তার ক্ষুরধার কলমের ভেতর দিয়ে টিপুর তরোয়ালের মতো গর্জে ওঠেন, সেরকম এক সাংবাদিক গৌতম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা এই বিষয়ে একটু কথা বলবো। গৌতম দা, এই ডেমোক্রেসি ওয়াল এবং তোমার প্রতিক্রিয়া আজকের দিন নিয়ে। যেটা দেবাশিস বলেছে এখানে আসে পরে আমার একটা উপলব্ধি হলো যে এখনও কিছু মানুষ অন্তত দেখতে পাচ্ছি যারা গণতন্ত্র নিয়ে ভাবনা চিন্তা করছেন খুব সিরিয়াসলি। আমি সাংবাদিকতা বহুদিন হলো, আমি যেটা দেখেছি আমার অভিজ্ঞতায় যে ডেমোক্রেসি জিনিসটা খুব ফ্র্যাজাইল। এটা আমার কথা নয়, কিন্তু এটা মারিয়া রেজার কথা। মারিয়া রেজা নোবেল পুরস্কার পাওয়ার পর বইটা লিখলেন যেটা হাউ টু স্ট্যান্ড আপ টু এ ডিক্টেটর, তাতে এই কথাতেই ছিল ডেমোক্রেসি ইজ ভেরি ফ্র্যাজাইল, খুব ভেঙে যায়। আপনি দেখবেন ডেমোক্রেটিক্যালি যারা ইলেক্টেড পিপল তারা কিছুদিন পর অটোক্রেটিক হয়ে যান, বেশিরভাগ ক্ষেত্রে হন। কারণ ক্ষমতা এমনই জিনিস, ক্ষমতা এমন একটা নেশা না, সাংঘাতিক নেশা। আমি যত জায়গায় দেখেছি, আমি নিজে সিঙ্গুরের আন্দোলন সরাসরি আমি করেছি, সেখানে বামপন্থী শ্রমিক কর্মচারীদের আমি দেখেছি, আমি আলাদাভাবে কথা বলেছি। আমি নেতাদের বলেছি আপনারা কি বিশ্বাস করেন যে আপনাদের সমর্থন তলায় যদি না থাকতো এই আন্দোলনটা হতো? চুপ করে গেছেন, স্বীকার করেছেন স্বীকার আমার সামনে, আমি করেওছি, এটা আমি বলেওছি। এটা তো একদিকে। তারপরে তৃণমূল যে এলো, আপনারা সেটাও দেখেছেন যে তৃণমূলের সময় যে অবাধ যে দুর্নীতি হয়েছে আমরা জানি, সবাই যারা ছিলেন তারাও জানতেন, এমন তো নয় জানতেন না কিছু, কিন্তু কেউ বেরিয়ে আসেনি। ক্ষমতা খুব মারাত্মক, ক্ষমতার নেশার মতো নেশা হয় না, এটা সব জায়গায়। আমরা ডোনাল্ড ট্রাম্পের কথা বলি, আর দেখুন আমরা যে ডোনাল্ড ট্রাম্পের কথা বলি, আজকের দিনে যারা এই যে মোদি যখন এলো, নরেন্দ্র দামোদর দাস মোদি যখন এসেছে, আমরা কি মনে করেছি যে এবারে কংগ্রেস এবং যে অ্যালাইড যে পার্টি তাদের চলে যাওয়া দরকার, এত দুর্নীতিগ্রস্ত তারা, নাকি এত দুর্নীতিগ্রস্ত, ওদের চলে যাওয়া উচিত। চলে গেল, কেন গেল? গণতান্ত্রিক উপায়ে তো গেল, গণতান্ত্রিক উপায়ে তো নির্বাচিত হলো, সংখ্যাগরিষ্ঠর মতামত নিয়ে নির্বাচিত হলেন কে? নরেন্দ্র দামোদর দাস মোদি। তিনি একদম প্রথম দিন থেকে তার যে অটোক্রেসি আমরা জানি, উই নো ইট ভেরি ওয়েল, and we elected him, we the people of India, we elected him. বাইরের লোক এসে কেউ নির্বাচিত করেনি, পর জিতেছেন। অনেকে বলবেন এ তো খুব অন্যায়ভাবে চুরি করে জিতেছে, বলবেন অপোজিশনরা বলবেন ঠিক কথা, কিন্তু ক্ষমতার জায়গায় যখনই আসবেন তখন কি এক হবেন না, কারণ তখন নিজের একটা সুযোগ, ধান্দা যাকে বলে ধান্দা, সেটা থাকে, সব জায়গায় থাকে। আপনি দেখুন আজকে তৃণমূলের অবস্থা দেখুন আর বিজেপির অবস্থা দেখুন। এই রাজ্যে তৃণমূলের সবাই গিয়ে প্রায় ভিড়েছে বিজেপিতে, আমরা দেখছি বিজেপি চুপ করে আছে, কারণ ওদের দরকার, ওদের 2/3 মেজরিটি ভীষণ দরকার ছিল, এটা পেল না। এটা ঠিকই, এটা অমিত শাহের মুখটা পুড়েছে অনেকখানি, এবং সেই জন্য খুবই মুশকিল হয়েছে, সংসদটা বন্ধ করে দিয়েছে। আমার বক্তব্য হচ্ছে এই যে গণতান্ত্রিক যে পদ্ধতি আমরা বলি আমাদের ভারতবর্ষের দেশে, সেটা সমস্ত ক্ষেত্রে যদি লাগু হতো তাহলে জিনিসটা এরকম হতো না। আমরা আজকে এখানে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে জমায়েত করছি। আমরা বর্তমান সময়ে দাঁড়িয়ে মানুষের যে ক্ষমতা, সেই ক্ষমতা সীমায়িত হচ্ছে প্রতিদিন, এটা খুবই দুঃখের। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষের মধ্যে যে সমস্ত গুণাবলীর প্রকাশ ঘটার দরকার, যাদের বিকাশ প্রয়োজন, সেই সমস্ত গুণাবলী আস্তে আস্তে সংকুচিত হচ্ছে। এবং আমরা দেখেছিলাম লেখা ছিল ভয় আউট, ভরসা ইন। কাজে যখন দেখতে যাচ্ছি ভরসা আউট, ভয় ইন। খুবই দুঃখের কথা যে আমরা চোখের সামনে যেগুলো দেখছি,
আমরা মানুষ হিসেবে, সাধারণ মানুষ হিসেবে আমরা সবাই কিন্তু পলিটিক্যাল এন্টিটি। কেউ যদি বলে আমি রাজনীতি করি না, আমি সেটা বিশ্বাস করি না। প্রত্যেকের মধ্যে রাজনৈতিক একটা ভাবনা আছে, দৃষ্টিভঙ্গি আছে, কিন্তু যখন দেখছি যে একজনকে চোর 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 বলে চিৎকার করে তাকে চোর প্রতিপন্ন করে দিচ্ছে, আইনের কোনো ব্যাপার ট্যাপার নেই, বিচারের কোনো ব্যাপার নেই, কোনো কিছুই হচ্ছে না, সেই লোকটিকে চোর বলে প্রতিপন্ন করে তার উপরে আক্রমণ হচ্ছে। বিচার কিন্তু সেখানে নীরবে নিভৃতে কাঁদছে রবীন্দ্রনাথের কথায়। এবং অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে, রবীন্দ্রনাথ বলেছিলেন। খুবই দুঃখের কথা যে বাঙালি হিসেবে আমরা কিন্তু অন্যায়ের সাথে সমঝোতা করেই চলছি। কে 5টা ইট বেশি নেবে, কে 2 ইঞ্চি বাড়িটা বাড়াবে, এই সমস্ত করতে করতে আমাদের বাঙালির জীবন চলছে। আমরা যারা লেখালেখি করি, আমরা যা দেখছি তাতে তো আমি এবারে যে সংখ্যাটা করেছি আরাত্রিকের, তার বিষয় হচ্ছে দেশ বড় না ধর্ম বড়। প্রথম কথা হচ্ছে আমি কিন্তু একজন দলিত সম্প্রদায়েরই লোক, যাকে আপনারা বলেন শিডিউল কাস্ট। আমি শিডিউল কাস্ট, একজন পিছড়ে বর্গের মানুষ। এটা কিন্তু ওই ব্রাহ্মণ্যবাদের ফল হিসেবে এটা এসছে। আমাদেরকে সবসময় হেঁটা করেছে, পিছনে ফেলে রেখেছে। আমরা দেখেছি যে ব্রাহ্মণরা আমাদের ছায়া মারাতো না, পাশ দিয়ে গেলে তাদের নাকি ছায়া পড়লে তাদের সব নষ্ট হয়ে যাবে, জাত বিচার সব চলে যাবে, এটা আমরা দেখেছি। এই বর্তমান গণতান্ত্রিক ভারতবর্ষেও কিন্তু এটা রয়েছে, দলিতদের মুখে পেচ্ছাপ করছে দাঁড়িয়ে, এটা অনেকে দেখেছেন। কিন্তু একটা কথা বলি, আমরা যে প্রতিবাদ কি করার জায়গায় আছি এখন? ডেমোক্রেটিক মানসিকতা কি আমাদের আছে সত্যি? যদি থাকতো তাহলে আর যাই হোক নিজের হাতে আইন তুলে মানুষ একজনকে কাঠগড়ায় দাঁড় করাতো না। এই যে আশিস বন্দ্যোপাধ্যায় মারা গেলেন, তিনি তৃণমূল করতেন, কিন্তু তিনি একজন অধ্যাপক ছিলেন, তিনি যথেষ্ট শিক্ষিত এবং বিনয়ী মানুষ ছিলেন। কই তার পাশে তো গিয়ে কেউ দাঁড়ালো না? তো গণতন্ত্র কোথায়? কোথায় গণতন্ত্র? গণতন্ত্রের বিকাশ তো তখনই ঘটবে যদি মানুষ মানুষের পাশে দাঁড়ায়। স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে, সে কখনো শেখেনি বাঁচিতে। কবিগুরু কথা বলেছিলেন তো। কিন্তু এখন প্রত্যেকে স্বার্থপর, আমি এটা জোর গলাতেই বলছি। এবং ঘরে ঘরে স্বার্থপরের চাষ তৈরি হচ্ছে। তার কারণ হচ্ছে একটি করে সন্তান বা সন্ততি, তাকে শেখানো হচ্ছে যে আর কেউ নেই। আমি সেদিনই শুনছিলাম এক ভদ্রমহিলা বললেন, তার মেয়ে বিবেকানন্দ স্কুলে পড়ে, তাদের একটা চেয়ারে দুজন, মানে একটা টেবিলে দুজনকে বসায়, তোদের নাকি প্রতিদিন সব বইগুলো নিয়ে যেতে হয়, কারণ কোনো বই কেউ কাউকে দেবে না। এই শিক্ষায় শিক্ষিত হচ্ছি আমরা। এই কারণে ডেমোক্রেসি ওয়াল আজকে আমরা যেটা করছি, আমার কিন্তু খুবই সন্দেহ আছে যে আমরা কতটা রুখে দাঁড়াতে পারবো। খুব সন্দেহ আছে, কারণ পুলিশ পাশে নেই, বিচার পাশে নেই, প্রতিবেশী পাশে নেই, ভালো মানুষ খারাপ মানুষ পাশে নেই। তাহলে আমি কার কাছে যাব? কার কাছে গিয়ে কান্নাটা জানাবো? আর এই যে সমস্ত আমাদের সরকার এসছে এখন, সে তো চুরি করে সরকার এসছে, এটা সবাই জানে। গণতান্ত্রিক পদ্ধতিতে এই সরকার আসেনি, এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। যদিও আমাদের বিচার ব্যবস্থা তো যে ঘুমিয়ে আছে, আমি অবাক হয়ে যাই যে একটা কেস 5 বছরও শেষ হয় না। আপনি ধরুন নন্দীগ্রামের যে কেসটা, এটা নিলে সত্যি কথা বলতে কি একটা কথা বলি, মানুষ হিসেবে কিন্তু আমি খুব হতাশাগ্রস্ত, যার জন্য আমার কবিতার বিষয়েও প্রায় কান্নার মতোই বলা যেতে পারে। আমি এক সময়, এনারা জানেন, অ্যাবেকা বলে একটা সংস্থা ওনাদের ছিল এক সময়, আমরা সেখানে যেতাম, আন্দোলন করতাম, অনেক কথাবার্তা হতো এবং তার সুফলও পেতাম, পাওয়া যায়নি তা নয়। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে অ্যাবেকা ট্যাবেকা বোধহয় এখনও তেমন কিছু জোরদার নেই। হ্যাঁ, তো আমার বক্তব্য হচ্ছে যে এখন আমার 1700 টাকা বিল এসছে ইলেকট্রিক, আর আমার ঘরে এসি ফেসি কিচ্ছু নেই, কোনো প্রতিবাদের জায়গা আপনি পাবেন না, সব একতরফা চলছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে যদি সত্যি আমরা ডেমোক্রেটিক মেন্টালিটি নিয়ে কাজটা করি, তাহলে কিন্তু আমাদের বুকের বলটা থাকতে হবে। ধমকে চমকে সরে গেলে হবে না, এবং ধমক এবং চমক আসবেই।
আপনাকে আজই বলে রাখলাম, দুর্গাদাস মিদ্যা কবি হিসেবেও তো যে ইউটিউবটা ছেড়েছে, ওটা যাওয়ার পরেই দেখবেন দুর্গাদাস মিদ্যার বাড়ির সামনে আসবে, অবশ্যই তারা আসবে, কারণ তারা খুব এ ব্যাপারে সচেতন। তারা কোনো প্রতিবাদ সহ্য করতে পারছে না। এখন তো ডেমোক্রেসি, এটা বন্ধ করুন না, এখন তো ডেমোক্রেসির ডিটাও নেই, কী করা যাবে? তবে আপনারা যেটা আশা করছেন, ওই যেটা জেনজি টেনজি যে সমস্ত বলছেন, সেখানেও তো যা কালার শুরু হয়ে গেছে, রং যা মাখাচ্ছে ওদেরকে, তাতেও কিন্তু ভয়ের অনেক কারণ আছে। কারণ দীপকের বাড়িতে তো যথেষ্ট থ্রেট চলছে। ওই যে দাস বলে যে ছেলেটি, যেটা ওদের সংগঠনের তারও চলছে, হ্যাঁ সৌরভ দাসের চলছে। তারপরে এখানে তো দেখলেন উপাসনা বলে যে মেয়েটি, তাকে তো কালকে যাচ্ছে তাই ভাবে আক্রমণ করেছে। কোনো ভদ্রলোক পাশে গিয়ে দাঁড়িয়েছে? সে তৃণমূল করুক, বিজেপি করুক, যাই করুক, মানুষ তো, একজন মানুষকে যখন একজন, হ্যাঁ কী করেছে বলুন, কে দাঁড়াচ্ছে গিয়ে? সবাই দূরে সরে আছে। এটাই আমাদের এখন ডেমোক্রেসির পূজা। সৌম্যজিৎ, তোমরা দুজনও একটু এসো। এই সময়ের তারুণ্যের দুই মুখ, তোমাদের পরিচয়টা একটু দিয়ে দাও। আমার নাম সৌম্যজ্যোতি ঘাঁটি। আমি বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিজি ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। আমার এমনি বাড়ি আসানসোল, এবং আমি প্রোগ্রেসিভ পলিটিক্স, বামপন্থী পলিটিক্স এই নিয়ে সংগঠন করি বর্তমানে, এবং ভবিষ্যতেও কিছু আমার করবার ইচ্ছা আছে। এই আশা নিয়ে আজকে এখানে আসা। আমার নাম সুমন পাল। আমি এখন বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিজি ইঞ্জিনিয়ারিং করছি। হ্যাঁ, তো আমি যেটা ডিসকাশনে বলছিলাম যে ডেমোক্রেসি তখনই সম্ভব যখন আমি জিনিসটা ইনক্লুডেড থাকে, আমরা জিনিসটা ইনক্লুডেড থাকে। একটা গণতান্ত্রিক পরিসরে ডিবেট অ্যান্ড ডিসকাশন যতটা প্রয়োজন, ঠিক ততটাই প্রয়োজন এমপ্যাথির। এই এমপ্যাথিটা কীভাবে আসবে? যখন আমি অপরের কষ্টটাকে আত্মীকরণ করতে পারবো। এই আমরা থেকে আমরা করতে গিয়ে একটা মানে খুব অ্যাবস্ট্রাক্ট আমরা জিনিস বলে ফেলি। এই আমরা থেকে যদি আমি বাদ চলে যাই, তাহলে কিন্তু সেটা তোমরা হয়ে দাঁড়ায়। তখন সেটা দূরের জিনিস হয়ে যায়, দূরের জিনিস হয়ে দাঁড়ায়, দূরের বস্তু হয়ে দাঁড়ায়। সেটাকে আমরা নিজেদের করে তুলতে পারি না। তার যে কষ্ট, তার যে চিন্তা ভাবনা, সেটাকে আমরা নিজের বলে মনে করতে পারি না। সুতরাং এটাই বলবো, এটা বলেই শেষ করব যে নিজেকে ভালো রাখুন, নিজের চেতনাকে উন্নত করবার চেষ্টা করুন। সেটা আপনি সংগঠিত হন। আপনি দেখুন এদিক ওদিক যে কে খেতে, মানে মানুষে নিশ্চয়ই খেতে পারছে না। একটা রাষ্ট্র যে মানে নিজেদের নাগরিকদের ওপর ড্রোন চালাতে দ্বিধাবোধ করে না, বা মানে নিজেদের না, ড্রোন হয়েছিল আপনার ওই ছত্তিশগড়ে, মানে আদিবাসীদের ওপর চালানো হয়েছিল। পেলেট গানের বিষয়টা, সেটা কাশ্মীরেও হয়েছে 2016-তে। শয়ে নাগরিক সেটাতে আক্রান্ত হয়েছিল। এবং বর্তমানে যেই এই রিসেন্টলি যে দিল্লিতে ঘটনা ঘটে গেল বা যন্তর মন্তরে, সেইখানেও পেলেট গান ব্যবহার হয়েছিল। সেখানে লোকেরা অন্ধ হয়ে যাচ্ছে, রাষ্ট্রের তাতে কিচ্ছু যায় আসে না। তাদের ভবিষ্যৎ নিয়ে রাষ্ট্রের কিচ্ছু যায় আসে না। রাষ্ট্র তাদের মানে রাষ্ট্র অন্ধ করে দিতে পারছে, কারণ রাষ্ট্র নিজে অন্ধ। রাষ্ট্র তাদের লোকেদের মানুষের কষ্ট বুঝতে পারে না। লেনিন বলেছিল যে রাষ্ট্র যতদিন থাকবে, শাসক শ্রেণী এবং রুলিং এবং রুলডের মধ্যে একটা কোয়ারশন সবসময় থাকবে। সেই কোয়ারশনটাকে আমাদের ভাঙতে হবে। সেই কোয়ারশনটা ভাঙা তখনই সম্ভব, সেটা প্রথম স্টেপ হলো যখন ডেমোক্রেসি তৈরি হবে। আর এই ডেমোক্রেসি কখন তৈরি হবে? যখন 99% মানে আমরা খেটে খাওয়া মানুষ যখন এই ক্ষমতা দখল করতে পারবে। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বিনা জল ছাড়া কিছু না। আমি দুটো উদাহরণ দিই। এক হচ্ছে, কিছু মনে করবেন না কেউ, আমাদের দেশ চালাচ্ছে কিন্তু ব্যুরোক্রেসি। যে ব্যুরোক্রেসিটা আমাদের সংবিধানে নেই, কি সেই ব্যুরোক্রেসিটা দেশ চালাচ্ছে। অদ্ভুত ব্যাপার। কীরকম না, যে গণতন্ত্রের শপথটা আমাদের নেওয়া হয়, সেই গণতন্ত্রের শপথটা সূচনা করেন এখানকার ব্যুরোক্র্যাট। কি রাজ্যে, কি কেন্দ্রে, ব্যুরোক্র্যাটরাই সূচনা করে। তারা বলে আজকে আমাদের গণতন্ত্রে আমাদের এই নির্বাচনে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। তারা কারা? তারা হচ্ছেন সচিবরা। সেই সচিবরা কি ইলেক্টেড? না, তারা সিলেক্টেড। এবং সেই সিলেক্টেড যে অটোক্রেসি যে চলছে ভারতবর্ষে, সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত চলছে। আজকে প্রিন্সিপাল সেক্রেটারি অ্যাট সেন্ট্রাল লেভেল অ্যান্ড চিফ সেক্রেটারি অ্যান্ড স্টেট লেভেল, এরা সবাই হচ্ছে অনির্বাচিত প্রশাসক, যা কোনো গণতন্ত্রে কোথাও নেই।
যে গণতন্ত্রের খোঁজটুকু আছে পশ্চিম দুনিয়ায়, তার কোথাও এই জিনিসটা পাবেন না যেটা ভারতবর্ষে আছে। মানে ভারতবর্ষে উপনিবেশিক গণতন্ত্র এবং পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কায় যে গণতন্ত্রের যে হালচাল রয়েছে বরং একই কোয়ালিটির দিক থেকে ভারতবর্ষ কোথাও এক বিন্দু এগিয়ে নেই, এক বিন্দু এগিয়ে নেই। এবং সেটা যে 0.111 ছিল সেইটাকে শেষ করে দিয়েছে ফ্যাসিস্ট রাজ, যেটা মোদি। আমি মনে করছি যেটা যে আমাদের টোটাল স্টেট মেশিনারি, যেটা মার্কসিজমের ভাষায় বলা হয়, সেটা হচ্ছে দমন পীড়নের যন্ত্র হিসাবে কাজ করেছে আগেও ব্রিটিশ আমলে, এখনও করে যাচ্ছে। একটা ঢাকনা হচ্ছে কনস্টিটিউশন, ঢাকনা হচ্ছে বিভিন্ন আইন, এবং আইনগুলোর মধ্যে দেখবেন যে 80% আইনগুলো যদি আপনি পড়ে দেখবেন যে সমস্ত 80%, 90% আইন সবটাই হচ্ছে ব্রিটিশ আমলের আইন। এবং আমি মনে করি প্রাচীন ভারতে ছিল একটা অটোক্রেসি, ডেসপটিজম, যেটা মার্কস বলেছেন ডেসপটিজম। হ্যাঁ, এটা হচ্ছে ইস্টার্ন, মানে হচ্ছে ওরিয়েন্টাল ডেসপটিজম, হিন্দুত্ব ডেসপটিজম ছিল, ঠিক আছে। মধ্যযুগে সুলতানি এবং মোগল আমলে সেটা হলো মানবতা, সুফি এবং যেটা ভক্তি। সেখান থেকে পরবর্তীকালে মোগল যেটা করলো, সুলতানির মোগল যেটা করলো, সেটা হচ্ছে মানবতার সূচনা করলো। এই মানবতার সূচনাটাকে মুছে দিতে চাইছে বর্তমান ফ্যাসিস্টরা। এবং মানবতাবাদ টোটালি অ্যাবসেন্ট ছিল টোটাল থ্রু আউট দ্য 80 ইয়ার্স ফ্রম নেহরু ডাউন টু মোদি। কোথায় মানবতাবাদ ছিল না, জায়গা পায়নি কোথাও। এটা আমার দ্বিতীয় কথা। তৃতীয় কথা হচ্ছে, কেন বলছেন এ কথা আপনি বলেন, রাষ্ট্রযন্ত্র যেটা রয়েছে সেটা হচ্ছে একটা অটোক্রেটিক রাষ্ট্রযন্ত্র, যেটা আজকে ফ্যাসিস্ট রাষ্ট্রযন্ত্রে পরিণত হয়েছে। আচ্ছা বলুন তো, যে সুপ্রিম কোর্ট আজকে যেটা করছে সেটা আগে এতটা করতে পারছিল না, আজকে করছে। অর্থাৎ একটিও, এই যে এসআইআর হলো বা এনআরসি হলো, সবটাতে কিন্তু সুপ্রিম কোর্টের সায় আছে। অর্থাৎ তারা ডেমোক্রেসিকে যে মর্গে পাঠানোর ব্যাপারটা, তারা কিন্তু পুরো স্ট্যাম্প মেরে বলছে ওকে, দ্যাটস এ ডেমোক্রেসি। অর্থাৎ ইটস এ লাইভ, অর্থাৎ জীবন্ত রয়েছে ডেমোক্রেসি, মরে গেছে বলছে জীবন্ত। অর্থাৎ এই হচ্ছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ এন্টায়ার মেশিনারি, স্টেটের যে মিনিস্ট্রি, সেটা হচ্ছে এটা খেলনা মাত্র, আসল চালায় ব্যুরোক্রেটরা চালায়, এবং এরা তাদের মাউথপিস হয়ে কাজ করে। তার পিছনে রয়েছে কর্পোরেটরা, যারা হচ্ছে, যেটা আপনি বললেন খুব সুন্দর করে, যে এটা হচ্ছে এরা স্পেকুলেটিভ ক্যাপিটালিস্ট, অর্থাৎ ফাটকাবাজ পুঁজিপতি, বেনিয়া পুঁজিপতি, তারাই সেটা চালায়। থার্ড হচ্ছে যে আদালত, সেটা হচ্ছে পুরোপুরি বেনিয়াদের হয়ে কাজ করে। তারা শ্রমিক, কৃষক, যুবছাত্র, মহিলা, তাদের জন্য কাজ করে না। মানে নির্যাতিত যে মানে সংখ্যালঘু সম্প্রদায়, তাদের জন্য কাজ করে না, বরং তাদের বিরুদ্ধে কাজ করে। এন্টায়ার রাষ্ট্র ব্যবস্থাটা নির্যাতিত সম্প্রদায়ের বিরুদ্ধে কাজ করে। এটাই হচ্ছে ফ্যাসিবাদ। ফ্যাসিবাদের সবচেয়ে বড় দিকদর্শন হচ্ছে এটাই। শুধু মেহনতি মানুষকে দমন করা নয়, নির্যাতিত যে সংখ্যালঘু সম্প্রদায় বা ধর্মীয় সংখ্যালঘু, ভাষাগত সংখ্যালঘু, তাদের নির্যাতন করে, তাদেরকে দাবি রাখে, তাদেরকে পুরোপুরি বুলডোজার দিয়ে ফিনিশ করে দেয়। এই হচ্ছে গণতন্ত্র। এবার হচ্ছে আদালত থেকে বললাম আমি, তারপর হচ্ছে জেলখানা, সেখানে সে একই জিনিস চলে, জেলের মধ্যে হত্যা নিবেদন চলে, সেখানে জেলে পিটিয়ে মারা হয়, হাজতে পিটিয়ে মারা হয়, ঠিক আছে। সুতরাং এন্টায়ার গণতন্ত্রটাকে আজকে আমাদের গণতান্ত্রিক ওয়ার্ল্ড যেটা করবে, সেটা হচ্ছে এন্টায়ার গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্যে শপথ গ্রহণ করা। অর্থাৎ ডেমোক্রেসি অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। আব্রাহাম লিঙ্কন বলেছেন, কিন্তু আসলে কাজ করেনি আমেরিকা, সেটা কোনোদিন করেনি, আজও করছে না। আমরা সেটা করে দেখাতে পারবো, ডেমোক্রেসি অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। সেটা কীভাবে? সেটা হচ্ছে জেএনজি যেটা করেছে, তার সঙ্গে যুক্ত হবে 70 দশক, তার সঙ্গে যুক্ত হবে পরবর্তীকালের 75-এর পরে যেটা এরা একটু চেষ্টা করেছিল, জেপি আন্দোলন। তারপরে যেটা চেষ্টা করেছিল খানিকটা, মানে পরবর্তীকালে ছাত্র আন্দোলন কিছু করেছিল, বিভিন্ন কৃষক আন্দোলন করেছে, তার আগের যে কৃষক বিদ্রোহ করেছে, এবং তারপর এখন যেটা করছে জেএনজি। সব মিলিয়ে যদি আমরা একটা জায়গায় যেতে পারি, অর্থাৎ মানুষের হাতে ক্ষমতা, শ্রমিকের হাতে আজ ক্ষমতা নেই, কৃষকের আজ ক্ষমতা নেই, অর্গানাইজ লেবারের হাতে ক্ষমতা নেই, ছাত্র যুবকের হাতে কোনো ক্ষমতা নেই, তাদের কোনো অধিকার নেই, তাদের কোনো ইনসাফ নেই, কিছু নেই। একদম পুরোপুরি মুছে গেছে তারা মানচিত্র থেকে মুছে গেছে। এন্টায়ার চালাচ্ছে মানি, মাসল, মিডিয়া অ্যান্ড মাফিয়া, এরাই চালাচ্ছে দেশটাকে। এবং তার সঙ্গে রয়েছে এই অটোক্রেটিক, ব্যুরোক্রেটিক, কনি ক্যাপিটালিস্টিক, নিও কলোনিয়াল স্টেট,
সেটাই আমাদের দেশে গণতন্ত্র বলে আমরা চাচ্ছি। সুতরাং আমাদের এটাকে পুরো অপসারিত করে নতুন গণতন্ত্র, নিউ ডেমোক্রেসি আমাদের আনতে হবে। সেটাই ডেমোক্রেসি ফর দ্য পিপল, অফ দ্য পিপল অ্যান্ড বাই দ্য পিপল। এবং আমি মনে করি যে দেবাশিস চক্রবর্তী আজ যেটা করেছেন, সে আমাদের এই সবার অনুষ্ঠানের মধ্যমণি। আগামী দিনে আমরা পথ চলবো, তাকে সামনে রেখি, তাকে পাশে রেখে আমরা চলবো একসাথে আগামী দিনে। ধন্যবাদ। আমি একা কিছু করিনি, এখানে আমরা সবাই মিলে করেছি। জয়তী ব্যানার্জি রয়েছেন, নরেশ জৈন রয়েছেন, দুর্গাদাস মিদ্যা রয়েছেন। এবং আমাদের সাধারণভাবে দেখুন, আমার বলতে খুব দ্বিধা নেই, আমি না একটা জায়গায় পড়াইও মাঝে মাঝে, আমি সেখানেও জিজ্ঞাসা করি, আজকে আমাদের এখানে শামসুলবাবু আছেন তাই আমি সামনেই বলছি, মেজরিটি কারা? হিন্দুরা। তার মধ্যে কারা? বর্ণ হিন্দুরা। কোথায় আছে? দলিতরা আছে আমাদের মধ্যে? পড়তে যায়? আমি নিজে দেখেছি, আমি MA ক্লাসে পড়িয়েছি জার্নালিজমে, আমি গিয়ে দেখেছি, আমি জিজ্ঞেস করেছি তোমাদের মধ্যে কেউ দলিত আদিবাসী কজন আছো, পিছিয়ে পড়া কজন আছো? হাতই তোলে না। এখনও পর্যন্ত এই অবস্থা চলছে। এটা কি গণতন্ত্র নাকি? গণতন্ত্র নয়, আমি মনে করি না এটা গণতন্ত্র। আমরা মুখের কথায় বললে হবে না, কাজের কথায় বলতে হবে। তার জন্য আমার একটা আপনাদের কাছে অনুরোধ আছে। অনুরোধটা হচ্ছে কি জানেন, এই জায়গায় আমি রাহুল গান্ধীকে সমর্থন করি। বিচারধারার যে কথাটা, যেটা মহাত্মা গান্ধী বলতেন, যেটা শামসুলবাবু বললেন না, গান্ধীজির দান্ডি অভিযান থেকে শুরু করে কুইট ইন্ডিয়া মুভমেন্ট একটাও RSS সমর্থন করেনি। আমরা জানি, সবাই আমরা তো জানি, প্রত্যেকটা। সাভারকার কী ছিলেন আমরা তো জানি। এই সাভারকার নিয়ে একটা অরুণ শৌরী একটা বিশাল বই লিখেছেন, চমৎকার বই লিখেছেন। তিনি তাতে সাভারকারের ব্রিটিশদের কাছে যে কার্যত মানে অবনত হয়ে কি চিঠি লিখেছেন, এবং একই সঙ্গে তিনি এসে নিজের হিন্দু মহাসভাতে কি চিঠি লিখছেন আর কী রকম ভাষণ দিচ্ছেন, দুটো পরপর দেখিয়েছেন, পরপর চিঠিগুলো দিয়েছেন। আমরা তো দেখেছি। সেই সাভারকারকে এখন সাংঘাতিক একটা কি বীর যোদ্ধা বলে, বীর স্বাধীনতা সংগ্রামী বলে প্রচার করা হচ্ছে। একটা সাংঘাতিক অবস্থার মধ্যে আমরা আছি। দেখুন, আমি আবার বলি, এইটা আমি মনে করি দুর্নীতি, এই যে দুর্নীতির বিরুদ্ধে তৃণমূল গেছে, তৃণমূলের অন্যায় হয়েছিল, তৃণমূল গেছে, দুর্নীতি করেছিল। দুর্নীতি না শাস্তি আছে, কিন্তু ঘৃণার কোনো শাস্তি নেই। আর সবচেয়ে সাংঘাতিক হচ্ছে ঘৃণা। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা বাড়িতে আমি দেখেছি, পরিচিত জনের মধ্যে আমি দেখেছি কীরকম সাংঘাতিক ঘৃণা বাস করে। আমি দেখিনি, আমি জানতাম না, আমি দেখেছি। এখন অনেকের ক্ষেত্রে একটা কথা বলতে, ওরা তো মুসলমান, ওরা তো নেড়ে, এসব বলা হয়। একদম এইসব পরিবারে, বর্ণ হিন্দু পরিবারে বলা হয়, এখনও বলা হয়, ভেতরে আছে, ভয়ঙ্করভাবে আছে। কিসের গণতন্ত্র বলি আমরা মুখে মুখে? আমরা ছেলেপুলেদের তাই শিখিয়েছি? আমরা শেখাইনি। আমাদের ছেলেপুলেরা যে হচ্ছে নিজেরা, সেটার কারণ একটা আমি মনে করি, এটা আমার উপলব্ধি। আপনি একটা লক্ষ্য করবেন, আমাদের যে রেনেসং হয়েছিল, কারা কারা বেরিয়ে এসেছিলেন? এই বর্ণ হিন্দু পরিবার থেকে বেরিয়ে এসেছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলুন, রামমোহন রায় বলুন, রবীন্দ্রনাথের সে পরবর্তী পর্যায়ে বলুন, গান্ধীকে বলুন, তারা এসে বুঝেছিল যে এইটা কত খারাপ। আজকে যত এরা, আমি বলছি আপনাকে, আমি আগামী দিনে কিন্তু খুব ভালো দেখতে পাই। যারা আমরা মনে করছি না সব শেষ হয়ে গেছে, তা কিন্তু নয়। অনেক ভালো জিনিস আমি দেখতে পাই। এর বিরুদ্ধে প্রতিবাদটা ভেতরে যে ছেলেপুলেকে পড়ানো হচ্ছে না, আজ সমস্ত জিনিসটা, যে ইতিহাস থেকে, ভূগোল থেকে, সমস্ত কিছু, গোমূত্র থেকে যা যা পড়ানো হচ্ছে, আর কত এইগুলো আলাদা করে বলবো না। এই যে আধুনিক মনন, এই যে যাকে জেন আলফা বলছি, যাকে জেনজি বলছি, তারা বুঝতে পারছে, তারা সাংঘাতিকভাবে উঠে আসবে। আর যখন উঠে আসবে না, চুরমার হয়ে যাবে, এই শক্তিটা চুরমার হয়ে যাবে, ভেঙে তছনছ হয়ে যাবে। আমি একটু বলে দিলাম, এইটুকু আমি জানি। তবে হ্যাঁ, আমার জীবদ্দশায় দেখে যেতে পাবো কিনা জানি না, যদি পাই। আমার অন্তত যে হিন্দু রাষ্ট্রে তো মরবার ইচ্ছে নেই, আর বাইরেও যেতে পারবো না। আমার একটাই বাসনা, যাতে হিন্দু রাষ্ট্র মরতে না হয়। এখন আই ডো নট নো, কারণ আবার আপনাকে বলছি, আপনি মনে করবেন না যে আমরা খুব যারা বড় বড় কথা বলছি, আমাদের কথা বলছি না, কেউ মনে করবেন না ব্যক্তিগতভাবে কাউকে বলছি না। আমি দেখেছি অনেক বড় বড় কথা হয়, বাড়িতে গিয়ে না সেই সংস্কার, সেই ধ্যান ধারণা, সেই মাথায় সিঁদুর পড়লো কি না, সেই তোমার পিরিয়ডস হয়েছে তুমি কেন পুজো দিতে যাবে, এখনও আছে, এখনও আছে। আপনি যত বলবেন,
আমরা যত মুখে বলি, মুখে খুব আমরা একটা দাপট দেখাই। আমাদের মধ্যে একজন মহিলা আছেন, কেন একজন মহিলা? ওয়াই? একজন মুসলমান, কেন? ওয়াই? 12% তো মুসলিম ছিলেন ভারত যখন স্বাধীন হতো, 12% মুসলিম, বাকি তো চলে গেল পাকিস্তানে। ঠিক আছে, তারা মনে করলো আমাদের দেশ নয়, চলে গেল। যারা থাকলো তারা তো মনে করলো আমরা ভারতীয়। বড়ে গোলাম আলী খাঁ পর্যন্ত ফিরে চলে এলেন, মোরারজি দেশাই তাকে দিলেন ভারতীয় নাগরিকত্ব দিলেন, ফিরে তো চলে এলেন। তিনি মনে করলেন তিনি ভারতীয়, ইন্ডিয়ান। এরা সেই ইন্ডিয়াননেসটাকে হিন্দুইজম বলে চালাচ্ছে। অদ্ভুত কথা না? এটা একটা অদ্ভুত লাগছে আমার। সেটাকে বলছে এটা হিন্দুত্ববাদ। দেখুন, এটা শেষ বলে দিচ্ছি, আর বলবো না। একটা জিনিস কীরকম দেখুন, সাভারকার এটা তো সবাই জানি, ফাসিস্ট আমরা বলছি। ফাসিজমকে তো তারা সম্মান করেছে, মনে করেছে হিটলার যা করেছে খুব ভালো করেছে। হিটলারের কথাই তো ছিল সাভারকার। আপনি যদি অনুসরী বইয়ে পড়েন, পরপর লেখা আছে, এখানে একই কথা খুব সুন্দরভাবে ঠিক লেখা আছে। ওয়ান নেশন, ওয়ান অমুক তুসুক, ওয়ান ইলেকশন, ওয়ান লিডারটা বলা ছিল না। এখন মোদি আসার পরে ওয়ান লিডারটা হতো, 240 হয়ে যাওয়ার পরে ওটা পিছিয়ে গেছে। না হলে 400 পেরিয়ে গেলে দেখতেন ওয়ান লিডার হতো আজকের দিনে। এবং গোটা ভারতবর্ষের সংবিধান পাল্টে একটা রাষ্ট্রপতি হতো, সেই রাষ্ট্রপতি সারা জীবন চালাতো এবং আমরা মেনে নিতাম। হিটলার যদি জিতে যেত না সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দেখতেন কিভাবে সাদরে তাকে অভ্যর্থনা করা হয়, সাংঘাতিকভাবে ফুলমালা দিয়ে। আমরা কেউ মনে করি না যে তাকে দেশ থেকে বের করে দিত কেউ। ক্ষমতা বড় সাংঘাতিক। আমাদের দেশের গণতান্ত্রিক পদ্ধতি, দুটো জিনিস আমার এখানে বক্তব্য আছে। একটা হচ্ছে যে কোনোভাবে হোক প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর পদে যারা থাকবেন তারা দুবারের বেশি থাকবেন না, এটা করা উচিত বলে আমি মনে করি। 1 নম্বর, যদিও সেটা হবে কিনা সন্দেহ, কিন্তু আমার মনে হয়। আরেকটা হচ্ছে, এই আমরা যারা বসে কথা বলছি, আমরা তো সবাই সমমনস্ক প্রায়। আমাদের মধ্যে বলে কি হবে? যাদের দরকার ছোট ছোট জায়গায় ছোট ছোট ডিবেট, ছোট ছোট প্রতিযোগিতা করা দরকার। স্কুলের ছেলে, কলেজের ছেলে, তারা কি বলছে তাদের মধ্যে যাতে একটা সায়েন্টিফিক টেম্পার উঠিয়ে দেওয়া যায়, তুলে দেওয়া যায়, এই চেষ্টাটা যদি আমরা করতে পারি, তাহলে আগামী দিনে ভারতবর্ষের, আমি ভারতবর্ষে বলছি, ভারতের মুখটা উজ্জ্বল হবে। এটা কিন্তু জওয়াহরলাল নেহরু চেয়েছিলেন। সেই জন্যে জওয়াহরলাল নেহরুর চাণক্য বলে যে 1939-এ পসিবলি, আমি অত ভুলে যাই অনেক সময়, মনে হয় যে প্রবন্ধ লিখেছিলেন নিজের নাম না করে, যে কেন একটা জওয়াহরলাল নেহরু ভারতের পক্ষে বিপজ্জনক, নিজে লিখেছিলেন। হি রোট দিস আর্টিকেল। কেন? কারণ এই নেহরু যদি ক্ষমতায় থেকে যায়, তাহলে এই নেহরু পাশে যারা স্তাবক থাকবে তাদের পরিবৃত হয়ে তিনি যে কোনোদিন অটোক্র্যাটিক হয়ে পড়বেন না কেউ বলতে পারে না। অতএব খুব সাবধান। হি রোট ইট। আর কিছু আমার বলার নেই। থ্যাংক ইউ।